ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার ৩ দেশে প্রাণহানি ৯ শতাধিক। শ্রীলঙ্কায় মৃত বেড়ে ৩৩৪, ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজে ধীরগতি। চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত আরও ২ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান, দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। যুদ্ধবন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনা, বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধ বিমান প্রবেশ করলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ, সতর্কবার্তা কারাকাসের। মাদুরোর সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প। এবং ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ক্রোয়েশিয়া, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ। ইউ এর অনুদান বিলম্ব হওয়ায় গ্রিসে কৃষকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান। ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রাণহানি ছাড়িয়েছে ৯ শতাধিক। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, চলছে উদ্ধার কাজ। এদিকে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে কার্যক্রম। ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ, নর্থ সুমাত্রা ও ওয়েস্ট সুমাত্রার ৩ প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি। ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাতে পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ অনেকেই। সেন্ট্রাল তাপানুলি ও সিভলগায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর প্রস্তুতি চলছে। ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন দৃশ্যমান গ্রামগুলোতেও। বাসিন্দারা জানান, পানি নেমে গেলেও রাস্তাঘাট পরিষ্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি চলাচল। চুরি ও লুটপাটের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাননি অনেকেই। সুমাত্রার কয়েকটি এলাকায় দোকানপাটেও ঘটেছে চুরির ঘটনা। পুলিশ বলছে, দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় এমন ঘটনা ঘটাচ্ছেন কেউ কেউ। এদিকে ঘূর্ণিঝড় দিতুয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। প্রায় ৭৮,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভে নতুন মাত্রা পেয়েছে। বন্যা প্রতিরোধে বরাদ্দ কোটি ডলার গায়েব হয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় সময় রোববার ম্যানিলায় সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেহ প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা। আর জরুরি যোগাযোগ সচল রাখতে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্ক। এছাড়াও কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে। মধ্যাঞ্চলের বহু গ্রামে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভয়াবহ ঘূর্ণিঝড়ে শুধু ইন্দোনেশিয়া নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। এতে আরও ২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, কালকিলিয়া ও জেনিনেও দখলদার বাহিনী অভিযান চালিয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকরাভা ও উত্তর পশ্চিমে সেভাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা, সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গাজায় দেখা দিয়েছে ঔষধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪,০০০ গ্লুকোমা রোগী অন্ধত্বের ঝুঁকিতে আছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে দীর্ঘদিনের দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধবন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। রোববার ফ্লোরিডায় বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল। বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যালেন্ডেল বিচে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাশাপাশি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নেন। আলোচনার উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা তৈরি করা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে। যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না, বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো। শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। বলেন, প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরো সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে। এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কারাকাস। ওপেকের ভার্চুয়াল বৈঠকে এই অভিযোগ তুলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ওয়াশিংটন এরই মধ্যে ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মাদুরো। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনীতি ও সামাজিক বিষয়ক মন্ত্রী রদ্রিগেজ পড়ে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি, যেখানে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার দখল করার চেষ্টা করছে। এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সতর্ক করা হয়। রদ্রিগেজ সাফ জানান, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, কোনো হুমকি মানবে না। এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়াও মাদক পাচার বন্ধে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন মাদুরো। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় 11 জন নিহত, আহত অন্তত 60। অস্ট্রেলিয়ার মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ, পাইলটের প্রাণহানি। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ক্রোয়েশিয়ায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ করছে শত শত বিক্ষোভকারী। স্পেনে দুর্নীতি অভিযুক্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় আরেক দেশ ফিলিপিন্স। এদিকে গ্রিসে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব হওয়ার প্রতিবাদ জানায় দেশটির কৃষকরা। রাজপথে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় রোববার ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব সহ 3টি শহরে হাজারো মানুষ বর্ণবাদ, ব্যক্তিত্ব উপাসনা ও সাম্যবাদ বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। সম্প্রতি সার্বিয়ান সংখ্যালঘুর ওপর হামলার কারণে ফুঁসে ওঠে দেশটির জনগণ।
স্পেনের প্রধান বিরোধী দল পার্তিদো পপুলারের নেতা আলবের্তো নুনেস ফেইজো গণমঞ্চ থেকে জরুরি নির্বাচনে ডাক দেন। এ উপলক্ষে রাজধানী মাদ্রিদে স্পেনের পতাকা হাতে জড়ো হন হাজারো আন্দোলনকারী। প্রায় 40,000 সমর্থক দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রাস্তায় নামে শত শত মানুষ। প্ল্যাকার্ড হাতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি তহবিলের 1 ট্রিলিয়নের বেশি অর্থ গোপন বরাদ্দ ও অনিয়মে নষ্ট হয়েছে। দেশটির রাজধানী ছাড়া অন্যান্য শহরেও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেকে। এদিকে গ্রিসে কৃষকেরা ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব এবং দুর্নীতির তদন্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। প্রায় 600 মিলিয়ন ইউরোর অনুদানের বিলম্ব নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বন্দুক হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এবার জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এলোপাতারি গুলিতে শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যের স্টকটন শহরের একটি হলে জন্মদিনের অনুষ্ঠান চলার সময় অতর্কিত গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মীরা। কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ বিভাগ। এই বন্দুক হামলার কারণ জানা যায়নি। অনুষ্ঠান কেন্দ্রের ভেতর নাকি বাইরে থেকে গুলি বর্ষণ হয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রধারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা FBI। সান হোয়াকিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হামলাকারীকে গ্রেপ্তারে জনগণের সহায়তা চেয়েছেন। গেল বছর জানুয়ারিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের অদূরে মন্টেরি পার্কে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ভারতের তামিলনাড়ুতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য সুস্থ যাত্রীদের সাহায্যে অনেককে উদ্ধার করা হয়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গত সপ্তাহেই তামিলনাড়ুতে আরেকটি সরকারি বাস দুর্ঘটনার শিকার হয়, যেখানে 6 জন নিহত হন। অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোববার সকালে মধ্য আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। একটি বিমান নিরাপদে নেমে আসলেও অন্যটি বনে পড়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার যান নিরাপত্তা বিভাগ ATSB। তারা জানায়, ফিরতি পথে অবতরণের সময় দুটি ভ্যান্স RV-7 বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়, যার একটি মাটিতে আছড়ে পড়লে এক পাইলটের মৃত্যু হয়, অন্যজন আহত হন। ঘটনাস্থলে পৌঁছে 4 তদন্তকারী বিমানের ধ্বংসাবশেষ, ফ্লাইট ডেটা, এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ড ও আবহাওয়ার তথ্য সংগ্রহ করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তদন্তের প্রাথমিক প্রতিবেদন 2 মাসের মধ্যে প্রকাশের কথা রয়েছে। The crumpled wreckage of a light aircraft broken into after a mid-air collision with another plane, plummeting just meters away from the Wedderburn aerodrome. The collision. ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলা ঘিরে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এই মামলায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এছাড়াও আরও কয়েকজন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে FIR দায়ের করেছে পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে সহিংসতার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস।
ভারতের ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও শীর্ষ নেতা রাহুল গান্ধীর নাম জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। আরও কয়েকজনের নাম উল্লেখ করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। তালিকায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এজেএল, ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ কোম্পানিরও নাম এসেছে। ওই এফআইআরে বলা হয়েছে প্রতারণার মাধ্যমে বিলুপ্ত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল কোম্পানি এজেএল দখলের ষড়যন্ত্র করা হয়। অভিযোগ অনুযায়ী কলকাতা ভিত্তিক কোম্পানি ডটেক্স মার্চেন্ডাইজ অলাভজনক প্রতিষ্ঠান ইয়ং ইন্ডিয়ানকে 1 কোটি রুপি দেয়। এই কোম্পানিতে রাহুল ও সোনিয়া গান্ধীর মোট 76% শেয়ার ছিল। বলা হচ্ছে মাত্র 50 লাখ রুপি কংগ্রেসকে দিয়ে ইয়ং ইন্ডিয়ান প্রায় 2000 কোটি রুপির সম্পদ সহ এজেএল এর নিয়ন্ত্রণ নেয়। ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত হয় 2012 সালে। ওই সময় বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী অভিযোগ করেন, কংগ্রেসের শীর্ষ নেতারা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রকাশক এজেএল এর মালিকানা নিজেদের দখলে নেয়। যদিও কংগ্রেসের দাবি এজেএল বা ন্যাশনাল হেরাল্ড কেউই ওই ঋণ পরিশোধ করতে না পারায় তা শেয়ার মালিকানায় রূপান্তরিত হয়। দল সরাসরি কোনো শেয়ারের মালিক হতে না পারায় শেয়ারগুলো ইয়ং ইন্ডিয়ানের কাছে হস্তান্তর করা হয়। এমন অবস্থার মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ এনেছে বিজেপি। মোদির দল বিজেপির দাবি কংগ্রেস নকশাল যোগসাজশে রেড করিডোর আরও বিস্তৃতি লাভ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিজেপি দাবি করে কংগ্রেস অনেক আগে থেকেই নকশালপন্থীদের সুরক্ষা দিয়ে আসছে। এমনকি রাহুল গান্ধী নকশালপন্থী ভাবধারাকে আরও উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। যদিও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। নাসরিন রুমি, সময় সংবাদ। হংকংয়ের ওয়াং ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের অজুহাতে রাজনৈতিক অস্থিরতা মানবে না বেইজিং। চীন বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের দায়বদ্ধতা দাবি করে অনলাইন পিটিশনের উদ্যোগ নেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। মৃতের সংখ্যা বেড়ে 146 জনে দাঁড়িয়েছে। আগুনের ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না হংকংয়ের বাসিন্দারা। এ ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকেই। রোববার নিহতদের স্মরণে শোক পালন করেন স্থানীয়রা। নগর জুড়ে শোকাহত মানুষের ঢল দেখা যায়। আমি দূর থেকে আগুনের ভয়াবহতা দেখছিলাম। আমি প্রায় অবসরপ্রাপ্ত। প্রথমে আগুনের ভয়াবহতা স্বল্প পরিসরে ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে এটি উপরের তলায় পৌঁছে যায়। তারপর সেই আগুন একটির পর একটি ভবনে ছড়িয়ে পড়ে। আমি মনে করি 20 মিনিটের কম সময়ের মধ্যে 4-5টি ব্লক গ্রাস করে ফেলে এই ভয়াবহ আগুন। হংকংয়ের উত্তরাঞ্চল তাইপোর ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুন মুহূর্তে 7টি 32 তলা টাওয়ার গ্রাস করে নেয়। 80 বছরের সবচেয়ে প্রাণঘাতী এই আগুনের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নগর প্রশাসন। স্থানীয় সময় শনিবার 24 বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে উস্কানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তিনি তাইপো ওয়াংফুক কোর্ট ফায়ার কনসার্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এই গ্রুপই ক্ষতিগ্রস্তদের সহায়তা, নির্মাণ তদারকি ব্যবস্থার পুনর্বিবেচনা, স্বাধীন কমিশন গঠন এবং সরকারি জবাবদিহি নিশ্চিত করার মতো 4টি দাবিতে অনলাইন আবেদন চালু করে। আবেদনটি 10,000-এর বেশি স্বাক্ষর পাওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে বিদেশে থাকা আরেক বাসিন্দা একই দাবিতে নতুন আবেদন শুরু করেছেন। নিজেদের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে দুর্যোগকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা বলছে, দুর্যোগকে অজুহাত বানিয়ে হংকংয়ের অরাজকতা তৈরি করলে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। কর্তৃপক্ষের ভাষায়, চীন বিরোধীদের অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না, আর যে কোনো ধরনের রাজনৈতিক উস্কানি দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে অস্ট্রিয়ায় বর্ণিল আলোকসজ্জা, প্রায় 10 লাখ মরিচ বাতিতে সাজানো হয়েছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। উপভোগে হাজারো মানুষের ভিড়। মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় রোববার শিজিয়ান 28 স্যাটেলাইটটি ওয়েনচাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লং মার্চ 7 ক্যারিয়ার রকেটে করে এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। উৎক্ষেপণটি চীনের লং মার্চ সিরিজের 611তম মিশন। চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপ প্রদেশ হাইনান থেকে পরিচালিত এই উৎক্ষেপণ দেশটির মহাকাশ প্রোগ্রামের সাম্প্রতিক অগ্রগতিকে তুলে ধরে বলে মত বিশেষজ্ঞদের। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পিয়ংচং প্যাসেঞ্জার স্টেশনের নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর প্রকাশিত ফুটেজে দেখা যায় শনিবার নির্মাণ কাজ শেষ হওয়ার পর স্থানীয়রা নতুন স্থাপনাটি ঘুরে দেখছেন। নদীর তীরে গড়া এই স্থাপনায় রয়েছে অপেক্ষা কক্ষ, দোকান ও রেস্তোরাঁ। ভবনটি তায়েডং নদীপথে যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি। এক কর্মকর্তা জানান, নদীর পাড়ে গড়া এই টার্মিনাল এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভ্রমণকারীরা তায়েডং নদীতে ক্রুজ উপভোগ করতে পারেন এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ পান। নতুন এই টার্মিনাল শহরের অভ্যন্তরীণ জলপথ যোগাযোগে আধুনিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। তুষার ঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশটির আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা এবং মিশিগানের বেশ কয়েকটি মহাসড়ক বরফের কারণে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, মন্টানা থেকেও ওহাইও পর্যন্ত জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সংস্থাটি আরও জানায়, কোথাও কোথাও ঘন্টায় 1 ইঞ্চির বেশি তুষারপাত হচ্ছে। পাশাপাশি তুষার ঝড়ের কারণে শিকাগো ও সেন্ট লুইস বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বিমান চলাচল। আগামী সপ্তাহে তুষার ঝড় আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। সাইকেলে চড়ে বায়ু দূষণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছেন ভারতের নয়াদিল্লির বাসিন্দারা। স্থানীয় সময় রোববার সকালে রাজধানীর রাস্তায় শতাধিক সাইক্লিস্ট নেমে আসেন সচেতনার ডাক নিয়ে। দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকায় মানুষকে গাড়ির পরিবর্তে বিকল্প যাতায়াত বেছে নেওয়ার আহ্বানই তাদের লক্ষ্য। স্থানীয় সময় রোববার সকালে দিল্লির বাতাসে দূষণের মাত্রা 270 ছুঁয়ে যায়। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এটিকে খুবই খারাপ হিসেবে বিবেচনা করে। শীত নামতেই ঠান্ডা ঘনীভূত বাতাসে আটকে থাকে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা আর আশপাশের জেলায় ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর ধোঁয়া। এতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় বারবার প্রথমে চলে আসে দিল্লি। এই প্রেক্ষাপটেই দূষণ রুখতে রোববার পথে নেমে আসে সাইক্লিস্ট গ্রুপ। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দূষণ বিরোধী র্যালি। আয়োজকদের দাবি, গাড়ি ব্যবহার যত কমবে ততই শহরের বাতাস বিশুদ্ধ হয়ে উঠবে। অংশগ্রহণকারীরা পথচারীদের সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান। দিল্লি ও আশপাশের অঞ্চলে প্রায় 3 কোটি মানুষ শীতে বিষাক্ত ধোঁয়াশায় বসবাস করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা দীর্ঘ সময় খারাপ থাকলে হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ শ্বাসকষ্টের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায়, যা এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। দূষণ ঠেকাতে সরকারের নানা নির্দেশনা থাকলেও বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত গাড়ি নির্ভরতা কমানো ছাড়া সমাধান আসবে না। সাইক্লিস্টরা তাই নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখাতে চান, কম দূষণ, ব্যয় আর দ্রুতগতি সব দিক থেকেই সাইকেল হতে পারে নগর পরিবহনের অন্যতম টেকসই সমাধান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চিলি পেরু সীমান্তে আটকে পড়েছেন ডজন খানেক অভিবাসন প্রত্যাশী। একদিকে চিলির ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থীর অভিবাসী বিরোধী কঠোর মনোভাব, অন্যদিকে সীমান্তে পেরুর বাড়তি নজরদারি। সব মিলিয়ে বিপাকে পড়েছেন সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীরা। চিলির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থীর অভিবাসী বিরোধী কঠোর অবস্থানের কারণে অনেক অভিবাসী দেশ ছাড়তে তোড়জোড় শুরু করেছেন। তবে পেরু নিজ সীমান্তে নিরাপত্তা বাড়ানোয় অনেক অভিবাসী পড়েছেন চরম বিপাকে। চিলি পেরু সীমান্তের আরিকা চাকাল্লুতার পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। সেখানে আটকা পড়েছেন ডজন খানেক অভিবাসী। চিলি ছাড়তে চাইলেও তারা নিরাপত্তা বাহিনীর বাধার মুখে এগোতে পারছেন না। 5 দিন ধরে মরুভূমিতে আটকা পড়েছেন। সন্তানরা আমার অপেক্ষায় আছে, কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো না। 5 দিন ধরে আমরা মরুভূমিতে আছি, কিছু খাইনি, কেউ সাহায্যও করছে না। চিলির সীমান্তেও কঠোর অবস্থানে রয়েছেন সেনা ও পুলিশ। আরিকা পরিনাকোটার পার্লামেন্ট সদস্য জানান, প্রতিটি দেশকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তার দাবি, চিলির সামরিক উপস্থিতি অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে সীমান্তের কঠোরতা অভিবাসীদের জন্য মানবিক সংকট তৈরি করছে বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আটকে পড়া অভিবাসীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান তাদের। শিউলি রোজা, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে নিজেদের বাড়িকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত করেছে অস্ট্রিয়ার এক পরিবার।
গোটা এলাকা সাজিয়ে তুলেছে প্রায় 10 লাখ মরিচ বাতি আর 250 কার্টুন চরিত্র দিয়ে, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। গোলেন হিউবার পরিবারের দাবি, 1.3 একর এলাকা ঘিরে অবস্থিত তাদের এই বাড়ি ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস। লাল নীল বাতিতে কেটে গেছে রাতের অন্ধকার, আলো ঝলমলে এক বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। এই পথ ধরে কিছু দূর এগোতে দর্শনার্থীদের স্বাগত জানায় আলোকিত ফটক। এ সময় সঙ্গীত আর উৎসবের আবহে ভরে ওঠে চারপাশ। অস্ট্রিয়ার গোলেন হিউবার পরিবারের উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখতে প্রতি বছর ভিড় করেন হাজারো মানুষ। প্রায় 1.3 একর এলাকা জুড়ে 10 লাখেরও বেশি মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড। রয়েছে সান্তা ক্লজ, হরিণ, হেলিকপ্টার সহ নানা কার্টুন চরিত্র। সব মিলে 250টিরও বেশি কার্টুন চরিত্রকে একত্র করেছেন আয়োজকরা। প্রায় 5000 বর্গমিটার জায়গা জুড়ে এই আলোকসজ্জা গড়তে সময় লাগে 4 মাস, আবার খুলতেও লাগে সমান সময়। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় এই আয়োজন পরিবেশ বান্ধব বটে। ভিয়েনার দক্ষিণাঞ্চল থেকে 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত গোলেন হিউবার পরিবারের এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড একে ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। মূল আয়োজক সাবিন গোলেন হিউবার জানান, ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়ে এই সাজানোর ভূত মাথায় চাপে তার। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। দর্শনার্থীদের অনুদানেই চলে পুরো আয়োজন, বাকি অর্থ যায় দাতব্য কাজে। 2010 সালে এক বন্ধু লিউকেমিয়ায় মারা যাওয়ার পরই এই উদ্যোগের সূচনা। এরপর থেকে এখন পর্যন্ত 3,50,000 ইউরোর বেশি দান করতে পেরেছে পরিবারটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফ্রান্সের স্ট্রাসবুর্গে জ্বলে উঠেছে বড় আকর্ষণ 30 মিটার উঁচু ক্রিসমাস ট্রি। আলোয় ঝলমল করছে পুরো ক্রিসমাস মার্কেট, যেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। সড়ক জুড়ে আলোকসজ্জা, খাবারের স্টল আর ছবি তোলার ভিড়, সব মিলিয়ে উৎসবের আমেজ এখন তুঙ্গে। চারিদিকে আলোর ঝলকানি, ক্রিসমাস সাজসজ্জা আর ঐতিহ্যবাহী প্রেটজেল। ফ্রান্সের স্ট্রাসবুর্গের ক্রিসমাস মার্কেট এখন উৎসবের আমেজ। ফুড স্টলে মিলছে নানা রকম মজাদার খাবার, ছোট ছোট সাজঘর। এ যেন পুরো এক ফেরিটেল দৃশ্য। হঠাৎ আলো জ্বলে ওঠে 30 মিটার উঁচু ক্রিসমাস ট্রিতে। এ দৃশ্য দেখতে স্থানীয়দের পাশাপাশি ক্যামেরা হাতে ভিড় জমান পর্যটকরাও। এ ট্রি কেবল আলো নয়, শহরের গর্ব বলে জানান তারা। সত্যি বলতে এবছর স্ট্রাসবুর্গ সাজসজ্জায় সব দিক থেকেই নিজেকে ছাড়িয়ে গেছে। অসাধারণ সুন্দর লাগছে, লাইটগুলো দেখতে চমৎকার। আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। গাছে আলো জ্বলে ওঠা এক কথায় অসাধারণ। স্ট্রাসবুর্গের মানুষের জন্য এটা গর্বের মুহূর্ত। সারা পৃথিবী থেকে মানুষ এটা দেখতে আসে। চারিদিকে অ্যাঞ্জেল, জিঞ্জার ব্রেড, ক্যান্ডেল স্টল, সব মিলিয়ে শহর যেন বড় এক ক্রিসমাস কার্ড। এছাড়াও স্ট্রাসবুর্গ চার্চের ঘণ্টা ধ্বনি, আলোয় ভরা সড়ক আর 300-এর বেশি স্টল নজর কাটছে আলাদাভাবে। 2018 সালে বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। গত বছর রেকর্ড 3.4 মিলিয়ন মানুষ এসেছে এই ক্রিসমাস মার্কেটে, যা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় উৎসব বাজারগুলোর একটি। শিউলি রোজা, সময় সংবাদ। মিষ্টি জাতীয় খাবার দিয়ে সাজানো অভিনব স্থাপত্য প্রদর্শনী চলছে লন্ডনে। শহরে জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এই বছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে, যেখানে রয়েছে স্থপতিদের তৈরি মিষ্টি জাতীয় খাবারের 50টি ভবন। ভিন্ন আঙ্গিকের এই প্রদর্শনীতে লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে হাউস অফ কমন্স সবকিছু স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। সুইডেনের স্টকহোমেও আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জার ব্রেড হাউস প্রতিযোগিতার। গামি বিয়ার, লিকোরিস আর ক্যান্ডি দিয়ে সাজানো মনোমুগ্ধকর এক মিষ্টির শহর। লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে শুরু করে হাউস অব কমন্স, বাড়িঘর, পার্ক, এমনকি খেলার মাঠ, কি নেই সেখানে। আর এই সবকিছুই তৈরি হয়েছে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার থেকে। এই জিঞ্জারব্রেড সিটি এক্সিবিশনটি হচ্ছে লন্ডনে, যেখানে শোভা পাচ্ছে স্থপতি, প্রকৌশলী ও ডিজাইনারদের তৈরি বিভিন্ন জিনিস। আর্কিটেকচার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মেলিসা উলফোর্ড জানান, শহুরে জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে। এবারের প্রদর্শনীতে রয়েছে স্থপতিদের তৈরি 50টি জিঞ্জার ব্রেডের ভবন। লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোর আদলে অভিনব এই ক্যান্ডি শহর দর্শকদের তাক লাগাচ্ছে, যা দেখতে শিশু কিশোর থেকে শুরু করে ভিড় করছেন অভিভাবকরাও। মিষ্টির ঘ্রাণ আর স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি এই প্রদর্শনীটি চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত।
সুইডেনের স্টকহোমেও আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জারব্রেড হাউস প্রতিযোগিতার। স্থানীয় সময় শুক্রবার স্টকহোমের আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন মিউজিয়াম বাৎসরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ সামনে আনে। এবারের প্রতিযোগিতার মূল থিম ডিজাইন ও স্থাপত্যের প্রতি ভালোবাসা, যেখানে মিষ্টি জাতীয় খাবার দিয়ে টাইটানিক জাহাজ, তাজমহল, এমনকি লুভর জাদুঘরে চুরির থিমে তৈরি নানা আকর্ষণীয় সৃজনশীল কাজ প্রদর্শিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেন দক্ষ ও অদক্ষ বিভিন্ন বয়সী মানুষ। শিশু, প্রাপ্ত অথবা স্থপতি এবং ডিজাইনার অথবা বেকার এই 3 বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 14 ডিসেম্বর। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ আফ্রিকায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখার নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের এবং নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় যুক্তরাজ্যের 8.5 লাখ বাংলাদেশিকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় লন্ডন বাংলা প্রেস ক্লাব। সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিদিনই বাড়ছে নিবন্ধন করা প্রবাসীর সংখ্যা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গেল কয়েক বছরে পর্তুগালে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। দেশটির অভিবাসন সংস্থা আইমার তথ্য অনুযায়ী 52,000-এর বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশটির রেসিডেন্স পারমিট নিলেও পর্তুগালে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 70,000। শতকরা 10% শিশু কিশোর বাদ দিলেও দেশটিতে বাংলাদেশি ভোটার সংখ্যা 50,000-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। 27 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু করেছেন রেজিস্ট্রেশন। দেশের বাইরে থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। রেজিস্ট্রেশন করার আহ্বান জানানোর পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার উদ্যোগও নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। স্বাধীনতার 52 বছর পরে প্রথম প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা বাংলাদেশের সরকার এবং মানুষের ভাগ্য নির্বাচনের জন্য যে প্রতিনিধিত্ব করে থাকেন ভোট দেওয়া, সেটার সুযোগ আমরা এবারই প্রথম পাচ্ছি। বাংলাদেশি প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করতে পারছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো যারা এখনো রেজিস্টার করেন নাই, আপনারা সকলে রেজিস্টার করে ফেলুন। সরাসরি ভোট দিতে পোস্টাল ভোটে নিবন্ধন না করে নির্বাচনের আগে দেশে যাওয়ার জন্য টিকিটও কাটতে শুরু করেছেন অনেক পর্তুগাল প্রবাসী। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এরই মধ্যেই অনেক প্রবাসী তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। অনেকেই আবার নির্বাচনে অংশ নিতে দেশে যাওয়ার পরিকল্পনাও করছেন। তবে সবকিছু ছাপিয়ে প্রত্যেকের প্রত্যাশা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং বজায় থাকবে শান্তিপূর্ণ পরিবেশ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে। গত 5 বছরে ইতালিতে প্রবেশ করেছে 90,000-এরও বেশি বাংলাদেশি। সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকে হারিয়েছেন প্রাণ। সবাইকে নিরাপদ ও বৈধ পথে ইতালি যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থী মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হননি। চলতি বছরের প্রথম 11 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় 63,260 জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক 19,283 জন বাংলাদেশি। 2000 সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পর থেকে গত 5 বছরে 90,000-এরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। দেশটি 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া চালু করেছে। এই কোটায় আবেদন করতে 7 ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছে,
বলেছেন, অবৈধ পথে না এসে বৈধভাবে আসাই সঠিক। যারা বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই পথ পরিহার করেন। ইতালি সরকার এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য সরকারিভাবে বৈধভাবে আসার সুযোগ করে দিচ্ছে। ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়ক পথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। বাংলাদেশ সহ 22টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। সময় সংবাদ, ইতালি। জার্মানির ড্রেসডেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার এই আয়োজনে জার্মান নাগরিক সহ বিভিন্ন দেশের অতিথিরাও অংশ নেন। আয়োজকরা জানান, শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য বিদেশে বেড়ে ওঠা সন্তানদের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা দেশীয় খাবারের স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন। দেখছেন আন্তর্জাতিক সময়। হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। গত রোববার অনুষ্ঠিত এই নির্বাচনের শেষ পর্যায়েও ভোট দেওয়ার সুবিধার্থে অনেক স্থানে ভোট গ্রহণের সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়। এদিকে নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভোট প্রক্রিয়া প্রভাবিত করা নিয়ে প্রার্থীদের একে অপরকে অভিযোগ করতে দেখা গেছে। বিজয়ী প্রার্থীর কাছে নিরাপত্তা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা চান বাসিন্দারা। যদিও প্রেসিডেন্ট কাস্ত্রোর প্রশাসনের সময়ে দেশটির অর্থনীতি কিছুটা শক্তিশালী হয়েছে। এদিকে ভোটের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেগুসিগালপা শহরের সাবেক মেয়র আসফোরাকে সমর্থন ঘোষণার পর পরিস্থিতি পাল্টে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকায় পুনরায় আগ্রহের সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। শ্বাসরুদ্ধ ম্যাচ উপহার দিল রাঁচি। সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে 17 রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে কোহলির সেঞ্চুরিতে 349 রান করে টিম ইন্ডিয়া। জবাবে 332 রানে থামে প্রোটিয়া। ব্যাট করতে নেমে খুব একটা বড় হয়নি ভারতের উদ্বোধনী জুটি। দলীয় 24 রানে বিদায় নেন জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে রোহিতকে সঙ্গে নিয়ে 136 রানের জুটি গড়েন কোহলি। 57 করে আউট হন রোহিত শর্মা। ক্যারিয়ারের 52তম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 135 রান। শেষ দিকে লোকেশ রাহুলের 60 রানে ভর করে স্কোরবোর্ডে 8 উইকেট হারিয়ে 349 রান করে ভারত। জবাব দিতে নেমে 11 রানেই 3 উইকেট হারায় সাউথ আফ্রিকা। এরপর 77 রানে তারা চতুর্থ উইকেট হারালে ম্যাচ হয়ে ওঠে এক পেশে। সেখান থেকে খেলা জমিয়ে তোলেন মার্কো ইয়ানসে ও করবিন বশ। ইয়ানসের 70 রান আউট হলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বশ। শেষ ওভারে তিনি আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 67 রান। সবকটি উইকেট হারিয়ে 332 রানে থামে সাউথ আফ্রিকা। শাহিদ আফ্রিদির 15 বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক সাবেক ভারতীয় অধিনায়ক। আফ্রিদির 351 ছক্কার রেকর্ড ভেঙে হিটম্যানের ঝুলিতে এখন 352 ছক্কা। এদিকে 280 দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন 52 সেঞ্চুরির মালিক কিং কোহলি। বিরাট কোহলি ফুরিয়ে যাননি। কিংবদন্তিরা হুট করেই ফুরিয়ে যায় না। খারাপ সময় শুধু ধৈর্য ধরে অপেক্ষার প্রহর গোনা। তাদের জন্য অফ ফর্মের মানদণ্ডটাও বোধহয় ভিন্ন। ব্যাটে বলে শুধু রান থাকলেই চলবে না, হাঁকাতে হবে সেঞ্চুরি। অবশেষে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার কিং কোহলির ব্যাট থেকে এলো পাক্কা 280 দিন পর। ক্যারিয়ারের শেষ বেলাতে এসেও বিরাটের সেই চিরচেনা পারফরমেন্স। 100-র উপরে স্ট্রাইক রেট ধরে রেখে শেষ অবধি ব্যাটিং। তার চেয়েও চমকপ্রদ বিষয় হচ্ছে কোহলি এদিন হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি স্পর্শ করেছেন 4 ছক্কায়। করবিন বশকে ছক্কা পিটিয়ে স্পর্শ করেছেন অর্ধশতক, আর মার্কো ইয়ানসেনকে সীমানার বাইরে পাঠিয়ে সেঞ্চুরি। রাঁচিতে 135 বলের ইনিংস খেলতে বিরাট কোহলি খরচ করেছেন 120 বল, 7 ছক্কা আর 11 চারে সাজানো তার 52তম সেঞ্চুরি। ব্যাটিং মায়েস্ট্রো সচিন টেন্ডুলকারের 49 শতকের রেকর্ড আগেই ভেঙেছিলেন কিং কোহলি। সেই সংখ্যাটা তিনি নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে যারা এই রেকর্ড তাড়া করবে তাদের ধরাছোঁয়ার বাইরে।
বিরাট কোহলির ১৭ রান পাওয়ার দিনে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন আরেক কিংবদন্তি রোহিত শর্মা। শাহিদ আফ্রিদির ১৫ বছর ধরে লালন করে রাখা রেকর্ড হিটম্যান কেড়ে নিয়েছেন মার্কো ইয়ানসেনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা, যেখানে ছিল ৩টি ছক্কার মার। ৩৫০ ছক্কা নিয়ে মাঠে নামা রোহিত আউট হওয়ার আগে এই স্কোর নিয়ে গেছেন ৩৫২-তে। শাহিদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড তিনি ভেঙেছেন তার চেয়ে ৯৯ ম্যাচ কম খেলেই। সর্বোচ্চ ছক্কা রেকর্ডে শীর্ষ ৫-এ নেই কোনো রানিং ক্রিকেটার। তালিকার ৩ নম্বরে থাকা ক্রিস গেইল অবসর নেওয়ার আগে হাঁকিয়ে গেছেন ৩৩১ ছক্কা। পরের দুটি অবস্থানে যথাক্রমে আছেন সনাত জয়সূরিয়া এবং মহেন্দ্র সিং ধোনি। ২৭০ ছক্কা হাঁকিয়ে তালিকার ৪ নম্বরে জয়সূরিয়া, আর ২২৯ ছক্কা নিয়ে শীর্ষ ৫-এ সবার শেষে MS ধোনি। SM ইকবাল, সময় সংবাদ। ইপিএলে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ১ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখল রেড ডেভিলস। ক্রিস্টাল প্যালেসকে তারা হারিয়েছে ২-১ গোলে। এদিকে ৩ ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অলরেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের আবারও শুরু হলো বাজে সময়। ২ ড্রয়ের পর সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে হার অন্তত সেই ইঙ্গিতে দিয়েছিল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও এদিন শুরুতে ধরাশায়ী ইউনাইটেড, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রুবেন অ্যামোরিমের দল। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ইউনাইটেড, ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত তারা, তবে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক হ্যান্ডারসনের চেষ্টায় এই যাত্রায় গোলের দেখা পায়নি রেড ডেভিলস। রক্ষণ সামলে আক্রমণে উঠে প্যালেস, বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে দলটির স্ট্রাইকাররা। ৩৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। লেনি ইউরোর ট্যাকেলে পেনাল্টি পায় ক্রিস্টাল প্যালেস, সেখান থেকে স্বাগতিকদের এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার মাতেতা। প্রথমার্ধের বাকি সময়টাতে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি ইউনাইটেড, পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফেরান জিরিকজি। প্রায় ১ বছর গোলের দেখা না পাওয়া ডাচ স্ট্রাইকারের কল্যাণে ম্যাচে ফেরে রেড ডেভিলস। ব্রুনো ফার্নান্দেজের ফ্রিকিক থেকে দুর্দান্ত ১ গোল করেন জশোয়া জিরিকজে। ৬৩ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো চালকের আসনে বসে রুবেন অ্যামোরিমের দল। এবার ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন মেসন মাউন্ট। এরপর ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস, তবে নিজেদের জাল অক্ষত রাখে ম্যান ইউনাইটেড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুনো ফার্নান্দেজরা। এদিকে ৩ ম্যাচ পর জয় ফিরল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তারা হারিয়েছে ২-০ গোলে। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে হয় হাড্ডাহাড্ডি লড়াই, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৬০ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন আলেকজান্ডার ইজাক। কোডি গ্যাকপোর অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান তিনি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা। ম্যাচের যোগ করা সময়ে জোসেফ গোমেজের অ্যাসিস্ট থেকে ব্যবধান ২-০ করেন গ্যাকপো। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেড। এই জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের ৮-এ উঠে এলো লিভারপুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার ৩ দেশে প্রাণহানি ৯ শতাধিক। শ্রীলঙ্কায় মৃত বেড়ে ৩৩৪। ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজে ধীরগতি। চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। হামলায় নিহত আরও ২ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান। দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এবং যুদ্ধবন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনা। বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ সাদিক। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।